আফটারনুন স্যার। খুব ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন ছিল। এই এনআরআই ড্রিমের ব্যাপারেই প্রশ্ন ছিল, কিন্তু কিছু অন্যরকম। এই রিসেন্টলি এই ওয়েডিং সিজন হয়েছে আর চলছেও, এবং আমি একটা বিয়েতেও গেছিলাম। আর হঠাৎ করে এটা আমাকে স্ট্রাক করলো, বিদায়ের যে গানগুলো হয় ওটা কীরকম অদ্ভুত। একটা খুবই ফেমাস গান, যেটা অনেক পুরনো, যেটা এখনও চলছে বিদায়ের সময়। একটা দাতা মুভি ছিল 1989-এ, ওখানে একটা গান ছিল বাবুল তেরি বেটিয়া সামথিং সামথিং। ওটাতে যে পার্টিকুলার কথা ছিল, ওটাতে বলছিল, ওটা ছিল যে মেয়ে বাপের বাড়ি, যে অন্য কারুর দায়িত্ব। बेटी घर बाबुल के किसी और की अमानत है। खूब শুনেছি আমি। ये दस्तूर है दुनिया का सबको निभाना है। শুধু 2018 একটা মুভি এসেছিল রাজি, যেটা ছিল একটা বোল্ড মেয়ের ক্যারেক্টার, কিন্তু ওর বিদায়তে এমন কিছু কথা আছে যে ফসল যে কাটা হয় সেটা জন্মায় না, মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন তারা ফিরে আসে না। আর এই গানগুলো খুবই চলে। আর এইভাবেই কোনেই ঠিক করে যে এই গানই বাজবে, আর ও যাচ্ছে। আর একটা ইমোশনালি একটা পরিস্থিতি তৈরি করা হয়। লিবারেল ওমেন, ফেমিনিস্ট ওমেন, আর সবাই বোন ভাই সবাই একসঙ্গে গ্রুপে ফটো তুলছে। তো এই যে ইমেজ হয়, এটা কেন বদলাচ্ছে না? এটা তো তুমি বলবে না, তুমি তো একজন মহিলা। তুমি কেন তৈরি থাকো ঘর ছেড়ে যাওয়ার জন্য? আমি তো এটা বুঝতেই পারি না কখনো কখনো। মানে এই যে তোমরা যে চলে যাও, তাতে কি খুব মজা পাও কিছু? আমি জানি না, আমি কিন্তু কোনো মজা পাই না। দেখো, আমি অনেক আগে থেকেই বলেছি আমার বুদ্ধি একটু কম আছে। তোমরা যে বিষয়টা বুঝে যাও সেটা আমি তো বুঝতেই পারি না। কেন চলে যাও তোমরা? মেয়ে তো তোমরা বলো আমায়, মানে এটা তোমরা মেনে নাও কি করে? মানে আগে থেকে কি তোমরা প্ল্যান করে নাও বিয়ে করতে হবে, এইটা করতে হবে, এটা? হ্যাঁ, মানে কি করে? না মানে কি করে? আমি তো ছাড়তেই পারি না বাবা মাকে যদি কিছু হয়ে যায়। এই যে আমি এখানে এসেছি, আমার বাবা এখনো ভেন্টিলেটরে রয়েছেন, তাই আমার সত্যি এখানে আসাটা হয়তো অর্ধেক ব্যর্থ। আজকে রাতেই আমি ফিরে যেতে হবে ওখানে। তোমরা কি করে তোমার বাবাকে ছেড়ে চলে যাও বলো আমায়। কি করে চলে যাও তোমরা? আর এরকমও নয় যে 2-4 কিলোমিটার বা 10 কিলোমিটার যাচ্ছ, কত দূর দূর চলে যাচ্ছ, বিদেশে চলে যাচ্ছ, বছরে একবার মাত্র আসছো এখানে। হ্যাঁ, আচ্ছা, বোর হয়ে যাচ্ছ এই জন্যে? তোমরা বলো না, বাবা মার কাছে ভালো লাগে না? এবং বাবা মার সঙ্গে এতটাই শত্রুতা, যেখানে যাচ্ছ সেখানে বাবা মাকে নিয়ে যাচ্ছ না। চলো ঠিক আছে, অন্য কোথাও যাচ্ছ, তা সেখানে বাবা মাকে নিয়ে যাও। আরে তোমারই তো বাবা মা, কেন ছেড়ে যাচ্ছ? সমস্যাটা কি? মানে কি তোমায় অত্যাচার করতো নাকি? আক্রমণ করতো? হ্যাঁ, তো এই বাড়ি ছেড়ে ছেড়ে কেন ভারতীয় মহিলারা চলে যায় বুঝি না। অবশ্য গোটা বিশ্বেই এরকমটা হয়, কিন্তু ভারতে অনেকটা বেশি হয়। কেন হয় সত্যি আমার মাথায় ঢোকে না এটা। আরে দেখে 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 ওদিকে কেউ কিছু বলতে চাইছে। তুমি বসো, আমি তোমার সঙ্গে কথা বলবো। আমাকে জিজ্ঞেস করছে? আমি তো ছোট থেকেই অবাক হয়ে যাই, যেটা চলছেটা কি, সেই জন্যই তো আমি তোমাকে জিজ্ঞেস করছি। নমস্কার আচার্য মশাই। আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে এটা কোথাও না কোথাও একটা মা বাবারই মানসিকতা এইভাবে তৈরি হয়েছে যে ওনারা মেয়েদের, আমার বাবা মা তো জোর করে বাড়ি থেকে বের করে দিলেও বেরোবো না। মেয়েদের বাড়িতেই যেতে চায় না। কখনো কখনো তো এরকম হয় যে মেয়ে পর হয়ে গেছে বা
তার বাড়িতে কিভাবে বাবা মা যা থাকবে। বলেছে বলেছে, কিন্তু একজন মেয়ে কি থাকেই করে না। ছাড়তে পারে বাবা মাকে, আমি সেটাই জানতে চাই। মানে আমরা তো এতগুলো কথা বলি, মানে পুত্র ঋণ আমরা শুনেছি, কি কন্যা ঋণ কি হয় না নাকি? মানে মায়ের স্তন্যপান কি মেয়ে করেনি? ওই ঋণটা কোথায় গেল? কি করে শোধ করবে? মানে অন্য কোথাও গিয়ে তার ঘর পরিষ্কার করে? আরে বাড়ি পরিষ্কার করলে নিজের বাড়িটাই করো। কি ভুল বললাম? ওখানে কি করতে যাচ্ছ? তুমি যে তর্কটা করবে সেটা আমি কিন্তু প্রথম থেকেই জানি, কারণ আমার সমস্যাটা কি, আমার বুদ্ধি অর্ধেক। তো সেই তর্কটা আমি বুঝতেই পারি না। আমার মাসি চলে যাচ্ছে, তো আমি তখন ছোট, আমার অনেকগুলো মাসি, একের পর এক সবার বিয়ে হলো, আর চলে যাবার সময় এত ভয়ানক একটা পরিবেশ, 20-30 জন সে একের পর এক কেঁদে যাচ্ছে, কেউ কেউ তো অজ্ঞানও হয়ে গেল। সব জায়গায় হয় এটা। হতে পারে বড় শহরে হয়তো এখন হয় না, কিন্তু ছোট শহরে এখনো পর্যন্ত হয়। আছাড় খেয়ে খেয়ে মহিলারা পড়ে যাচ্ছে, ওই চলে যাবার সময় তাদের মধ্যে আবার কেউ কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, আমরা আবার ওই জল টল দিয়ে তাদেরকে জ্ঞান ফেরাচ্ছি। আর ওদের মধ্যে 10-12 জন আবার এক্সপার্ট কিন্তু ওইসব গানের আর কি, মানে তারা এমন ভয়ানক বিদায় সঙ্গীত গায়, তুই চলে গেলে আমার কি হবে আমি বুঝি না। আর আমি তখন ছোট, আমি ভাবতাম কাজটা যদি এতই খারাপ হয় তাহলে হচ্ছে কেন? এত কষ্ট, এত কান্না। বাবু আমার চলে গেলে আমার কি হবে এখন, আমি কাকে নিয়ে থাকবো? আরে বাপরে 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 বাপ! আমি তখন ঝামেলা করে দিলাম যে এই বিয়ে হবে না। যদি এতই ভুল কিছু হয় তাহলে এটা না হওয়াই ভালো। এত যখন কাঁদছো তোমরা, যদি এতটাই দুঃখের হয় তাহলে করছো কেন? তো পরের বার যখন বিয়ে হলো তখন আমায় ঘরে বন্ধ করে দিয়েছিল, মানে সকাল থেকে ঠিক করে নিয়েছিল ওকে বাইরে বের করা যাবে না। মাঝরাত পর্যন্ত বিয়ের সব কাজ চললো, আর সকাল থেকে আবার এই ব্যাপারটা শুরু হয়ে গেল। আমি তককে তককে ছিলাম যে আমি রাতে ঘুমিয়ে নিয়েছি, কারণ সকালে ওই সময় থাকবো আমি, আর সেই জন্য আমাকে বন্ধ করে দিয়েছিল যে একে বাইরে আনা যাবে না, খালি উল্টোপাল্টা প্রশ্ন করবে। তখন আমি অনেকটা ছোট, আমি কিছুতেই বুঝতে পারতাম না ব্যাপারটা। মানে কবে থেকে প্রিপারেশন নেওয়া হতো, বিয়ের 6 মাস আগে থেকে এই কেনা হচ্ছে, ওই কেনা হচ্ছে, বড় বড় হাঁড়ি কড়াই আসা শুরু হয়ে গেল। মানে মধ্যবিত্ত পরিবারে এরকমই হয়ে থাকে, মানে একসঙ্গে তো সবকিছু কেনা যায় না। তো যখন তোমার আস্তে আস্তে বয়স বাড়ছে তখন থেকেই কেনাকাটি শুরু হয়ে গেল একটা একটা করে। এই একটা এলো, আবার কদিন পর আর একটা এলো। আমি জিজ্ঞেস করলাম, এই নতুন ফ্রিজটা কেন এলো? হ্যাঁ, কেউই বলছে না আমায়। ওই অর্ধেক বুদ্ধিটা আমি বেশি করে খাটিয়ে বুঝলাম, আর এটা তো চলে যাবে ওই জন্য এসছে। তাহলে কেন এত কান্না কিসের? আরে যদি এতই দুঃখের কাজ হয় তাহলে করছো কেন? এই বাধ্যতার বিষয়টা আমি কখনো বুঝতেই পারিনি। মানে আমি বাধ্য, আমায় করতে হবে। আরে কিসের বাধ্য? তুমি বাবা ও মেয়ে, এখানে বাধ্যবাধকতা কিসের? আরে কার বাধ্যবাধকতা? কে করছে বাধ্য? আমি এখনো বুঝতে পারি না। তুমি বলো তো, মানে এটা কিসের চাপ? সামাজিক চাপ মানে কিসের চাপ? সবাই করছে তাই আমারও মনে হলো। তো কিভাবে চাপ দিচ্ছে তোমায়? আমাদের নিজেদেরও কোনো ইচ্ছে থাকে না, না নিজেদের আইডেন্টিটি করার জন্য তুমি তোমার মেয়েকে বের করে দেবে? আমাদের নিজেদেরও কোনো ইচ্ছে থাকে না, না নিজেদের উপর এরকম করে। আরে ও তোমার মেয়ে। বুঝতে পারছি না, মানে আমি বুঝতে পারছি না। আরে আমারই তো মেয়ে, 5 জন 6 জন 7 জন 8 জন বললো, আর তাদের কারণে আমার নিজের মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দেবো? ওনারা জন্ম দেওয়ার আগেই তো। আরে এটাও আমি বুঝতে পারি না, মানে প্রতিবেশীদের দেখানোর জন্য সন্তানের জন্ম দিচ্ছি কি করে? বিয়ে তো এই কারণেই করেছিল না ওনারা, তারপর কাঁদে। কারণ পুরো গল্পটার আগেই তো এটা হয়ে গেছে না।
তাহলে সারা জীবন নাটক কেন করো যে প্রেম আছে? যদি সবকিছুই অন্যকে দেখানোর জন্যই হয়, তাহলে বাচ্চাকে বলো কেন যে তুমি আমাদের ভালোবাসার অংশ? পরিষ্কার করে বলে দাও যে প্রতিবেশীকে দেখানোর জন্য তোর জন্ম দিয়েছি আমি। তো ওনারা তো বলতেই পারে যে ওনারা এতটা সততা দেখাতে পারবে না। সততা যদি না থাকে তাহলে ওই চলে যাওয়ার সময় যে চোখে জল আসে সেটা সব পুরো নাটক নাটক ছিল। ছিল। অত নাটক করা যায় না, অজ্ঞান হয়ে গেছিল আর তুমি বলছো নাটক। তাহলে ওনারা তো ওই ছবিটাই দেখাতে চায় না যে ওনারা সংস্কারী ছিল, ওনারা খুব ভালো ছিলেন। তাই নয় বাবা, সত্যিই কষ্ট হয়, দুঃখ হয়, খুব বাজে একটা ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও এটা করা হয়। যদি পুরোটা নাটক করা হতো না তবু ঠিক ছিল, যে একজন আরেকজনকে বোকা বানাচ্ছে তো ঠিক আছে চলো করো। হয়, সমস্যাও হয়, কিন্তু এই সমস্যাটা কেন ডাকি সেটাই বুঝতে পারি না। রীতিনীতির জন্য। ওনাকে দিন, ওনাকে দিন, তোমাদের কথাই তো অমূল্য। ভুল স্যার। স্যার স্যার যেখানে বিয়ের কনসেপ্টগুলো হয় এবং যেখানে 18 বছর ধরে তোমাকে বড় করা হয় মা বাবার দ্বারা, আর একদিন তোমাকে বলে দেওয়া হয় যে তোমাকে যেতে হবে, তো এটাই কোথাও না কোথাও ফিটিসাইজকে কন্ট্রোল করে না? হ্যাঁ করে, অবশ্যই করে এটা। আমি অবশ্যই আসবো সেই প্রশ্নে, কিন্তু আমি এটা বুঝতে চাই যে কেন চলে যাও তোমরা। বাকি তো সব ঠিক আছে, কিন্তু তুমি কেন যাচ্ছ? হ্যাঁ, মানে বাড়ি থেকেও মারছে নাকি? না মানে আমাদের যদি হয়ে যায় তাহলে মা বাবার কি হবে? আবার মা বাবাও এটা ভাবে যে তাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের চাকরি কি করো হবে? না। এখন এটা যতক্ষণ আমাদের মাথার মধ্যে গেঁথে থাকবে। না, যে চাকরিটা করছে তারও তো চলে যেতে পারে, কেন চলে যায় সে? ওই সিকিউরিটি রিলেটেড কোশ্চেন আর কি। আরে কে দেবে সিকিউরিটি? যার কাছে যাচ্ছ সেই তো তোমায় খুন করে দিতে পারে, তাহলে সিকিউরিটিটা কে দেবে? প্রথমে তো এটাই মেনে চলতাম যে এটাই ঠিক হবে। হ্যাঁ, তোমার বাবা তোমার মা যারা তোমায় লালন পালন করে এত বড় করেছে তারা সিকিউরিটি দেবে, নাকি একজন অপরিচিত ব্যক্তি যে শুধু তোমাকে দেখে বিয়েটা করছে সে সিকিউরিটি দেবে? সে কি সিকিউরিটি দিতে পারবে? ওনারা মনে করেন যে ওনারা চলে যাওয়ার পরে এটা হবে। কার চলে যাওয়ার? মা বাবা চলে যাওয়ার আরে বাবা মা এখনো বাঁচবেন 30-40 বছর, এত তাড়াতাড়ি কেউ যাবে না। মেয়ের যখন বিয়ে হবে সাধারণত বাবার বয়স কি হয়, 50? এত তাড়াতাড়ি চলে যাবেন মানে এখানে সমস্যাটা কোথায়? আর তা তো ভাইও আছে, সে কি করবে? 20 বছর ধরে তোমরা একসঙ্গে বড় হয়েছো, ঝগড়া করেছো, এই করেছো তাই করেছো, সে সিকিউরিটি দেবে না তোমায়? স্যার আমার মনে হয় বায়োলজিক্যাল নিড থাকে, তো কম্প্যানিয়ন্স খোঁজা হয়, তো মনে হয় বিয়ের একটা অ্যাকসেপ্টেড ফর্ম আছে সোসাইটির মধ্যে। ভাই বায়োলজিক্যাল নিড আমারও ছিল, আমিও যুবক ছিলাম। আমাকেও বলেছিল এটা পূর্ণ হবে যখন তুমি ঘর জামাই হয়ে কারোর বাড়ি থাকবে আর সেখানে ঘর মুছবে, বাসন মাজবে। আমি বলেছিলাম বায়োলজিক্যাল নিডের দরকার নেই, মানে শারীরিক প্রয়োজনের জন্য, মানে সেক্সের জন্য আমি অন্য কোনো মেয়ের বাড়িতে গিয়ে পার্মানেন্টলি থেকে যাব? মানে এটা তো আমি কখনোই করবো না। 1-2 দিন ঠিক আছে, চাহিদা পূরণ হয়ে গেল, এবার ফিরে যাও, আর কি করব? এত বড় কি দরকার রয়েছে যে সারা জীবন ধরে ওখানে থেকে যেতে হবে? এত ভয়ানক কাম বাসনা, এটা আবার কি? স্যার সোশ্যাল কন্ডিশন হয়। জানো না যখন করছো কেন? যে জিনিসটা জানোই না সেটা করে যাচ্ছ। দেখো কিছু বলছে। সারা জীবন মানে একসাথে থাকতে হবে সারা জীবন, তো কোনো একজনের সঙ্গে তো থাকতে হবে না। যার সাথে থাকতে চাও তাকে ডাকছো না কেন নিজের বাড়িতে? হ্যাঁ, মানে যদি এমনই হয় যে সে তোমার সঙ্গে থাকতেই চাইছে না, তাহলে তুমি ওর সঙ্গে থাকতে চাইছো কেন? আমার কেউ ধরো বন্ধু হলো, সে আমাকে বললো যে আমি তোর বাড়ি কখনোই যাব না, তুই আমার বাড়ি আয়, তো আমি কেন ওকে বন্ধু করব? মানে বিষয়টা তো একটা ব্যালেন্স হওয়া দরকার, তাই না? কখনো আমি যাব, কখনো তুই আসবি। এমন বন্ধু আমার কি করে হতে পারে যে আমার বাড়িতে কখনো আসবেই না বলেছে, আর আবার শর্ত রাখা হয়েছে বাবা মাকে ছেড়ে দাও তবে তোমার সঙ্গে বন্ধুত্ব করব? এরকম কারোর সঙ্গে আমি বন্ধুত্ব করব কেন? কিন্তু উল্টোটাও হতে পারে, কিন্তু হয় না। কেন হবে না? আমি জানি না। এটা যদি নাই জানো তাহলে মেয়েটাকে কেন বাড়িতে ডাকছো? কেন? হতে পারে,
মেনে নেওয়ার ব্যাপার আছে, কিছু কন্ডিশনস থাকে। জানি না আমি কি করছো তোমরা। আমার বোন আছে আমার থেকে 3 বছরের ছোট, মানে বেশ মোটাসোটা ছিল যখন 1.5 বছর বয়স ছিল, একেবারে পুতুলের মতো। আমি খুব খেলতাম ওর সঙ্গে, ওর চুলগুলো খুব বড় বড় ছিল, কোকড়ানো কোকড়ানো চুল, ছোট বাচ্চাদের যেমন হয়ে থাকে। মধ্যপ্রদেশের একটা জায়গায় আমরা থাকতাম, তোকে একদিন ওই মহিহার নিয়ে গেলাম, আমিও গেলাম সাথে। ওই সময় ভিডিও রেকর্ডিং হচ্ছে, আমি তো ভাবছি ভালো কিছু হবে একটা। ওকে, হ্যাঁ, মুন্ডান, ওকে বসিয়ে দিয়ে ওর পুরো মাথাটা ন্যাড়া করে দিচ্ছে, পুরো ন্যাড়া। তো ও তো খুব জোরে কাঁদছে, আমি ওকে দেখে আরো বেশি জোরে কাঁদছি। আমি তো বুঝতেই পারছি না যেটা কেন করছে। আর ওখানে সব বাড়ির মহিলারা বসে আছেন। আমি আবার ঝামেলা করলাম। আমি বললাম যে তোমাদের যদি এভাবে চুল কাটা হয় তোমরা কি করবে? আর হিন্দু বাড়িতে এই সমস্ত বললে কি হবে? হ্যাঁ, থাপ্পড়ি জুটবে। একদম আলাদা করে দিয়ে বলেছে নিয়ে চলে যাও, ওকে গাড়িতে বসাও গিয়ে। কেন করছে এগুলো? এত ভালো চুলটাকে কেন নাড়া করে দেওয়া হলো? কি সমস্যা? মানে যদি কোনো মেডিকেল রিজন থাকে বলো, সেটাও নেই। মানে যা কিছু করে যাবে, কোনো ভাবনা চিন্তা না করে, কোনো বিচার করবে না। স্যার ছোট থেকে এমন কন্ডিশন হয়ে যায় যে এরকমই হলে যে এরকমই হবে তোমার সাথে। আমরা এরকমই হই যে বুঝতেই পারি না। এতটা পড়াশোনা করেছো, ছোটবেলা থেকে এটাই শেখানো তোমরা তো হয়েছে। ছোট থেকেই পড়াশোনা করছো। আর পড়াশোনার মানে হলো, ভাবো, মানে তোমরা তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তাই তো? ফার্মাসি করে তারপর তুমি ডিজাইন। ফার্মেসি করেছো, ডিজাইন করেছো, তোমার সামনে কত সমস্যা এসেছে তার সলিউশন করেছো। তোমাকে একটা সায়েন্টিফিক বেসড মাইন্ড দেওয়া হয়েছে। তোমাকে বারবার বলা হয়েছে তুমি তখনই পাস করবে যখন তুমি ভাববে। তুমি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করেছো। ওগুলো তুমি কিসের জন্য করেছো? তোমার চিন্তা বাড়ানোর জন্য। একটা মলিকুল তৈরি হতে পারে ফার্মেসিতে চিন্তা শক্তি ব্যবহার না করে। তো চিন্তা শক্তি ব্যবহার না করে জীবন কি করে এগোবে? কি করে? মানে কিছু না, এমনি। হ্যাঁ বলো। না এটা নয় তো কি, বাড়িতেই তো আছো, সমস্যাটা কোথায়? নমস্কার স্যার। স্যার এই প্রসঙ্গে আপনি বলছিলেন যে কি সমস্যা থাকে। আমি দুটো পয়েন্ট রাখতে চাই আপনার কাছে। এটা তো এটাই যে তুমি নিজে ইনভলভ হয়ে যাও, কিন্তু তোমার প্যারেন্টসরা ওই লেভেলে ইনভলভ হয় না। আমি যেটা বুঝতে পেরেছি, ওদের না মানে দয়া এসে যায়। ওরা চায় যে তুমি সাথেও থাকো, ওরা এটাও চায় যে তুমি না থাকো, কারণ ওনাদের মনে হয় যে কিছু কম থেকে গেছে লাইফে। হ্যাঁ, মানে কথা বলছো না কেন তোমরা যে কোনো কিছু খারাপ হবে না? যদি কিছু হয় সেটা আমি বুঝে নেব, তোমরা চিন্তা করো না। আমরা শিক্ষিত, চাকরি করছি, আমরা চিন্তা ভাবনা করতে পারি, কোনো ডিসিশন নিতে পারি। তাহলে কিসের সমস্যার কথা বলছি আমরা? দুটো সমস্যা হতে পারে, যে সেক্স পাচ্ছি না আমরা, বা কোনো পুরুষের সাথে থাকছি না। আর কোনো না পাওয়া থাকবে? বিয়ে করে আর তুমি কি, হ্যাঁ বাচ্চা, এইটা পাবে না। মানে কথা বলে নাও না তার সাথে। মানে ওরা কল্পনাই করতে পারে না যে আমাদের সাথে কোনো ছেলে এসে থাকুক। মানে একটা মেয়ে চলে আসবে, ভাইয়ের বউ হোক। উনি ওটা ভেবে নিয়েছেন যে, হ্যাঁ, ওরা এটা যে কল্পনা নিজের করে না। মেয়েকে তুলে অন্য কোথাও ফেলে দেবে, এটা ভেবে নিয়েছেন। ওনাদের মনে হয় না যে এটা এইভাবে চলছে। ওরা এটাই মনে করছে যে সবার ভালো হচ্ছে, তো তোমার কেন ভালো হচ্ছে না? বেশিরভাগ মাই তো মেয়েকে বিদায় দেয়। তাদের তো নিজেদের বিয়েটাই ঠিকঠাক চলছে না, তাহলে কি করে ভাবছে যে মেয়ের বিবাহিত জীবনটা খুব ভালো যাবে?
যিনি মা তিনি তার নিজের বৈবাহিক জীবনে খারাপ রয়েছেন, কষ্টে রয়েছেন, তাহলে উনি কি করে ভেবে নিলেন যে মেয়ের বিবাহিত জীবন খুব ভালো হবে, সে খুব ভালো থাকবে? আর অ্যাকসেপ্টেন্স নেই। আর স্যার আমি দ্বিতীয় না, পয়েন্ট দেখো, এটাই বলতে acceptance, চাইছিলাম যে আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু কথাটা বুঝতে চাইছি না আমি। আর বাবা মারও সেই রকমই, যে ওরা বুঝতে চায় কিন্তু বোঝে না। আর স্যার এই জন্য তো আমি প্যারেন্টসদের সাথে কথাই বলছি না। স্যার ওদের বাড়িতেই থাকতে হবে যতক্ষণ না নিজে কিছু করে নিচ্ছি। তো নিজের বাড়িতে চলে যাও। হ্যাঁ, 3 নম্বর অপশনটা খুব মানে ভালো। বাবা মা যদি এতটাই ক্রুড হয় যে এটা আমার বাড়ি, আমার বাড়িতে তুই থাকতেই পারবি না, আমার তো মনে হয় না যে কোনো বাবা মা এটাও বলতে পারে বলে যে চল বিয়ে করবি না তো বাড়ি থেকে বেরিয়ে যায়। মানে এরকমটা হয় নাকি? খোঁটা তো যেখানেই যাবে আর সেখানেই স্যার শুনতে আমরা হবে। পাপী হয়ে যাই, আর কিছু না। আর শাশুড়ির কোনো খোঁটা শোনার থেকে তো ইমোশনালি এটা নেই। ভালো। মার খোঁটাই শোনো, কি ভুল? অন্তত তো সে নিজের মা। স্যার দেখো- আরেকটা পয়েন্ট হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আর আমার দ্বিতীয় পয়েন্ট এটা ছিল যে স্যার ছেলেরা কখনো মেয়েদের প্রশ্ন, আমি এরকম অনেক ছেলেই দেখেছি যে তারা বোঝে আবার বোঝে না, কিন্তু ছেলেরা, আমি এরকম কোনো ছেলে দেখিনি যে এরকম করতে চায়। যে করতে চায় না তার সাথে বিয়ে করবে করো না না। স্যার, কেন করছো? ছোবে না তাকে। তারা দূরে থাকো। রাজি থাকে না মেয়েদের বাড়িতে যেতে। ভাই তুই আমার বাড়িতে যখন আসবি না, আমি তোর সঙ্গে থাকবো না, ব্যাস হয়ে গেল। না স্যার, আমি তো কাউকে দেখিনি। তাহলে থাকবে না, কারোর সাথেই থাকবে না, কি এসে গেল? না কি মানে হবে তাতে? ওরাও এখানে বোঝে যে এখানে বন্ধন আছে, ওরা রাজি হয় না, হুইচ ইজ গুড। হ্যাঁ একদম ঠিক আছে। কোনো ছেলেই চায় না ওদের বাড়িতে যেতে, ওরা নিজের বাড়িতেই সেটেল হতে চায়, তাই একদম এগুলো ঠিক। হয়। তুমি তোমার ঘরে থাকো, ও তার ঘরে থাকুক, একদম ঠিক আছে। তো মাঝে মাঝে গোয়া, কি সমস্যা তাতে? এটা একটা খুব রূঢ় পরম্পরা। এটা যে বিষয়টা না খুব রূঢ়, আর এই রূঢ়তা না একজন মেয়ের মানসিকতাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। একটা আপরুটেডনেসের ভাবনা, শিকড়বিহীন হওয়া, মানে মূলটাই কেটে দাও। মূলটা বুঝতে পারছো? রুট, হ্যাঁ রুট, ওইটাই আমাদের মাথায় ঘুরতে থাকে। ও সব সময়ের জন্য আশ্রিতা হয়ে থাকবে, আর্থিক রূপে না থাকলেও মানসিকভাবে। মনোবিজ্ঞানীরা তো এগুলো বলেই থাকেন যে ছোটবেলায় ওরা পিতার কাছে আশ্রিত থাকে, যৌবনে সে স্বামীর কাছে আশ্রিত থাকবে, আর বয়সকালে সে সন্তানের কাছে আশ্রিত থাকবে। আর পরে এটাও বলা হয় যে ঠিকই আছে যে ও কখনোই স্বতন্ত্র থাকবে না। এবার তোমাদের এটা ভেবে নিতে হবে যে তোমরা করতে চাও কি চাও না। আর যদি তুমি তোমার শুরুটা করে নাও ঠিক ওই আগের মতো, তাহলে শেষটাও কিন্তু ওইভাবেই হবে। ওই আশ্রিতাতেই শুরু হবে আর আশ্রিতাতেই শেষ হবে। সারা জীবনে স্বতন্ত্র হবে না, আত্মনির্ভর হতে পারবে না, কারোর না কারোর কাজ করতেই থাকবে। আর এই কথাটাও শুনে নাও, তুমি যার আশ্রিতা হয়ে থাকছো তার জীবনটাও খারাপ করে দিচ্ছ। এই শোষক শোষণের মধ্যে দুজনেই কিন্তু সমস্যায় পড়ো। যখন একজন কেউ অন্যের উপর নির্ভরশীল হয় বা অন্য কারোর যখন গোলাম হয়ে যাচ্ছে, তো ওই যে তথাকথিত মালিক আছে না, তার জীবনটাও খারাপ হয়ে যাচ্ছে। দুজনেই শেষ হয়ে যাচ্ছ। আর দুজন শেষ হচ্ছে মানে সমাজ শেষ হচ্ছে, রাষ্ট্র শেষ হচ্ছে, দেশ শেষ হচ্ছে। যে কারোর বন্ধন স্বীকার করে নিচ্ছে সে তো আধ্যাত্ম থেকে দূরে চলে যাচ্ছে। কারণ আধ্যাত্মের ধর্মই তো হলো মুক্তি। যখন আধ্যাত্মের অর্থ মুক্তি, আর তুমি তো জেনে বুঝেই সেই বন্ধনটা স্বীকার করছো, তাহলে কোনটা আধ্যাত্ম কোনটা মুক্তি? আর মুক্তি না পেলে তো জীবন শেষ।
তুমি সারা জীবন ধরে এই জ্বালাতনটাকে স্বীকার করো তো করো। টাকা পয়সা আসছে, শিক্ষা বাড়তে থাকছে, ভারতের যে বিমানবন্দর আছে, মানে ওই যে এরোপ্লেনগুলো ওড়ে না, এভিয়েশন সেক্টর, সেখানে জানো যে কত পার্সেন্ট মহিলা পাইলট রয়েছে? 10%। আর আমেরিকায় কত পার্সেন্টেজ? কেউ তো এখন বলেই দিল 3%। এটা কতটা ভালো ব্যাপার ভাবো, যে আমরা আমেরিকা থেকে 3 গুণ এগিয়ে আছি। তুমি যে এরোপ্লেনে চাপছো না, যদি 10 বার তুমি চাপো, তাহলে সম্ভাবনা আছে 2 বার একজন মহিলা এই ককপিটে রয়েছেন। 2 জন পাইলট থাকে তো তার মধ্যে একজন মহিলা হতে পারে, এতটা সম্ভাবনা রয়েছে সেখানে। সে এত বড় প্লেন ওড়াচ্ছে, এতটা পড়াশোনা করেছে, ভারতে প্রধানমন্ত্রী হয়ে গেছে, ভারতের রাষ্ট্রপতি হয়ে গেছে, মুখ্যমন্ত্রী তো হয়েই যাচ্ছে কোনো না কোনো রাজ্যে, কিন্তু তাও বাধ্য রয়েছে, তাও বাধ্যবাধকতায় রয়েছে। আর খালি বলে যাচ্ছে বেরো বেরো। এই যে আমাকে একটা চিঠি লিখেছে, টক্সিক। বাবা তোমার বাগানে আমি কুড়ি সেই, ছেড়ে তোমার বাগান সাজাবো স্বামীর বাগান চেয়ে। তুমি কি সাজানোর বস্তু? তুমি কি কি শোকেস? তুমি ফ্লাওয়ার ভাস, বোকে? এটা কি? আর যে এতে প্রতীক রয়েছে, যে সিম্বলিজম রয়েছে, এটা পুরোটাই কিন্তু রিপ্রোডাক্টিভ। দেখেছো তোমরা? আমি কি কুড়ি, ভ্রমর আসবে পরাগ নিয়ে আর পলিনেট করে যাবে। দেখতে পাচ্ছ না যে এই সব কথার পিছনে একটা ভয়ঙ্কর দৃষ্টি আছে, একটা কামুক দৃষ্টি রয়েছে। এটাকে সাংস্কৃতিক সঙ্গীত হিসাবে তুলে ধরা হচ্ছে ঠিকই, কিন্তু এখানে সাংস্কৃতিক কিচ্ছু নয়, এখানে শুধু কামুকতা আর ভৌতিকতা। একটা জিনিস যাকে এখান থেকে তুলে ওখানে রাখা হচ্ছে, আর সেখানে সেটার ব্যবহার হচ্ছে। এখানে থাকছে না, তাই তোমার খরচা হচ্ছে না, আর যে খরচাটা বেঁচে যাচ্ছে সেটা তুমি পণ করে দাও। ভাই এতদিন ওর ওপরে তুই খরচা করতিস, এবার আর করতে হবে না, এবার আমি করবো ওর ওপরে। চলো তোমার খরচা আমি করছি এখন, চলো পণ দাও। দেখতে পাচ্ছ না তোমাকে একটা ব্যবহারের জিনিস হিসাবে ধরা হচ্ছে? জাস্ট বাচ্চা জন্ম দেওয়ার একটা জিনিস, খাবার বানানোর একটা জিনিস, বিছানা গরম করার একজন জিনিস, শ্বশুর শাশুড়ি সেবা করার জিনিস। তো এই ব্যবস্থায় লাগাতার সামিল হয়েই যাচ্ছ। তোমরা কি মানুষ নয় নাকি? মেয়ে বাবার কাছে অন্য কারোর ধন, নিয়ম জগতের এটা, যেটা সবাই পালন করে। বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা। কি করবে? জেলে ভরে দেবে নাকি তোমায়? কি করবে তুমি যদি ওদের কথা না শোনো? কি ছিনিয়ে নেবে? কি করবে? তোমাকে মেরে দেবে? মরবে তো তখনও যখন তুমি ভালোবাসার ঘরে যাবে। পণের কারণে হত্যা কি কমে গেছে? বলছি না, তোমাদের বিশ্বজুড়ে মহিলাদের যতটা মার্ডার হয় তার ৭৫% তার স্বামী, তার প্রেমিক কিংবা তার বাড়ির লোকই করে। মহিলাদের যত হত্যা হয় এই গোটা বিশ্বজুড়ে, তার মধ্যে 3/4 তার স্বামী, তার প্রেমিক কিংবা ঘরের কেউই করে থাকে।
তাহলে তুমি কোন সুরক্ষার কথা বলছো এই বাধ্যবাধকতার মধ্যে দিয়ে? হ্যাঁ বলো। আর বাবার কাছে তো মেয়েরা কমই মার খায়, যদি মারে সে তো স্বামীই মারবে। আমরা তো শুনি না যে বাবা মেরে মেরে মেয়েকে মেরে ফেলেছে। হ্যাঁ, ভ্রূণ হত্যা সব হয়, অবশ্যই হয়ে থাকে, কিন্তু একবার জন্ম নিয়ে নিলে তখন তো মায়া মমতা এসেই যায়। তাহলে তো আর কেউ তাকে বাবার ঘরে মেরে দিচ্ছে না, না? সাথে আবার এটাও লিখছে, মা আমি তোমার ঘরের ছোট্ট একটা পুতুল, তুমি যদি নদী হও কেন নেই আমার কুল। ও বলছে এটা, তারপরেও বুঝতে পারছে না। আর ধিক্কার সেই পুরুষ মানুষকে যে এত কিছু দেখেও বলছে আমি তোমাকে নিয়ে চলে যাব। তোর যদি নিয়েই যেতে হয় তাহলে তার বাবা মাকেও নিয়ে যা। এই যে এইভাবে ছিঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটার মধ্যে কোন ভালো বিষয়টা লুকিয়ে রয়েছে? কোনো সম্মানীয় ভালো ব্যক্তি কি এই কথাটা বলতে পারবে যে এইভাবে ছিঁড়ে নিয়ে তার বাড়ি থেকে, তার বাবা মায়ের থেকে, তার রুট থেকে তাকে পুরোপুরি নিয়ে চলে যাওয়া হবে? এটা তো কেউ ভালো কেউ বলতে পারে না। এর মধ্যেও একটা বড় ভূমিকা থাকে যে লে যাएंगे দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे, আর বউ নেচে যাচ্ছে চলে যাবো চলে যাবো, ফোর্সফুলি আমরা তুলেই নিয়ে যাব, মানে বরযাত্রী এসে নিয়ে আরে যাবে। তুললে মারলো না কেন একটা থাপ্পড়? আরে এরকম ভিডিওতে আছে, এরকম ওঠাচ্ছে যে এরকম অল দিস ভেরি ননসেন্স, ভেরি ভেরি বলিউড ফেট। না, বলিউডের আগেও তো এই বিদায়ী হতো, তাই না? সবসময় বলিউডকে শুধু দোষ দিয়ে তো এখানে লাভ নেই। দাদার যে কি হচ্ছে বোন কি করে জানবি? নিজের মনই তো তোকে দিয়েছি, দাদাকে মনে রাখবি? ভাই আমার মেয়ে নেই কিন্তু বোন তো আছে, আমি তো কখনোই ভোলাবো না কাঁদতে কাঁদতে, কখনোই না। যদি সে সত্যিই আমার প্রাণের টুকরো হয় তাহলে কেন আমি তাকে ভুলিয়ে দেব? এটা কি ননসেন্স? এই তো বলছো যে প্রাণের টুকরো, হ্যাঁ অবশ্যই তুমি, সে বোন তোমার, আবার বলছো যে কেঁদে কেঁদে তাকে ভোলাবো। আরে বাধ্যবাধকতা কিসের? দাদা আমি তোর খাঁচায় রাখা এমন পাখি, খাঁচায় শুধু রাতটুকু সকালেই দেব ফাঁকি। তখন দাদা বলছে, কথা তোর ছোটবেলার পড়বে কত মনে, তবু তোকে পরের বাড়ি ছেড়ে আসতে হবে। প্রেসিয়াস। বলো। আচার্যজি এমন একটা কোশ্চেন আসে যে বিয়ে যদি না করো তাহলে বিয়ে বুড়ো বয়সে কি হবে? আচ্ছা, ছেলে যদি বিয়ে না করে না তাহলে তার মানে কি হবে? ছেলে মেয়ে উভয়কেই প্রশ্নটা করা হয় যে তোমরা কি বুড়ো হয়ে গেছো নাকি? এই প্রশ্নটা কতটা খারাপ যে একজন যৌবনে দাঁড়িয়ে তার বার্ধক্যের কথা ভাবছে। বয়স হলে কি হবে? মরে যাবে, আর কি হবে? না মানে বুড়ো বয়সে যেরকম হেলথ আরে প্রবলেম তার জন্য তো হসপিটাল রয়েছে, স্বামী নয়, না নার্স রাখতে হবে তোমায়। স্বামী থোড়াই করবে, স্বামী করবে না কখনো। কিন্তু না এই যে আমার বাবা ভেন্টিলেটরে রয়েছে, আমি কি করছি? আমাকে তো হসপিটালে দেখা অবধি করতে দিচ্ছে না, আইসিইউতে রয়েছে। দূর থেকে আমাকে এইভাবে দেখতে হচ্ছে, ব্যাস ওই 1 মিনিটের জন্য দেখে চলে আসতে হবে। কেন দেখতে দিচ্ছে? কারণ এটা মানসিক শান্তি ছাড়া আর কিচ্ছু নয়। ডাক্তার বলছে যদি কোনো দরকার থাকে তাহলে ফোন করে দেবো, আর ফোনটা করে কিন্তু কনসেন্ট নেওয়ার জন্য শুধু। ট্রেকোটমি করতে হবে, কনসেন্ট দিন। ব্রঙ্কোস্কোপি করতে হবে, কনসেন্ট দিন। এর বাইরে আমরা কিছুই করতে পারি না। তার কোনো কাজই পরিবার থেকে হবে না। মেডিকেল সায়েন্স কাজ করবে ওনার জন্য, হসপিটাল করবে। আর ওনার কাছে যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে সেটা কাজ করবে ওনার জন্য। কি করবে সন্তান, কি করবে স্ত্রী, কি করে নেবে তারা? হ্যাঁ,
আর ও যেরকম আমাদের খেয়াল রাখতে পারবে যে কোনো নার্স সেটা রাখতে পারবে না। খেয়াল মানেটা কি? আরে নার্সই খেয়াল রাখবে। এবং এটা কত বড় অত্যাচার, শুধু আমার খেয়াল রাখার জন্য আমি বিয়ে করে একটা নার্স নিয়ে আসছি, পার্মানেন্ট নার্স। ওটা তো ঠিক। এটা কি অত্যাচার নয়? বিয়ে করবার সময় ভাববো, হ্যাঁ বুড়ো বয়সে যখন পটি করবো তখন পরিষ্কার করবে, এই তো আমার নার্স পেয়ে গেছি। এটা অত্যাচার নয়? এই সমস্ত কথা প্রকাশ্যে কেন হয় না যে যখন ওই অ্যারেঞ্জ ম্যারেজের কথা হয়ে থাকে? যে এই কাজ আছে এর জন্য তোমায় নিয়ে আসছি। আমার সামনে যখন কথা বলছো তখন বার্ধক্য নিয়ে কথা বলছো, আর সামনে যখন দেখা হবে তার সঙ্গে হাই হাই। পরিষ্কার করে এটা বলো যে তুমি আমার বয়সের সাথী, আমার অ্যালজাইমার্স হবে, তোমার প্যারালিসিস হতে পারে, একজন আর একজনের সাথী হয়ে থাকবো। আরে কে কাকে উদ্ধার করবে ভাই? যার ওপর নির্ভর করবে সেই রামের নাম তো তোমরা করবে না। জীবনটা শুধু একে অপরের নষ্ট করছো বাস। এগুলো সবকিছু কি তোমাদের মনে হয় যে যেটা হচ্ছে মানে হতে পারে? হতে পারে। আমি যখন আইএমএ ছিলাম তখন হঠাৎ করে অবাক হয়ে গেছিলাম। আমি যখন আইএমএ ছিলাম তখন একটা জব অফার এসেছিল, ওটা ছিল এয়ার ইন্ডিয়ার। তখন আমি ওদের কাছে বলেছিলাম যে আমি অলরেডি ইউপিএসসি ক্লিয়ার করেছি, এখন আমি এখানে এমবিএ করছি আর কি। তো তখন যারা বোর্ডে ছিল তারা বললো যে না 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 না, তুমি গভর্নমেন্ট জবই করো, কারণ ওখান থেকে পেনশন পাবে। আমি বললাম ভাই আমার তো 24 বছর, আমি এখন পেনশনের কথা ভাববো কেন? বাট বোর্ডে যে ছিলেন তিনি বয়স্ক মানুষ ছিলেন, বললেন না, এর থেকে ভালো তুমি ফিরে যাও ওখানে, এমবিএ কমপ্লিট করে একাডেমিতে জয়েন করো, ওখানেই জয়েন করো, ব্যাস পেনশন পাবে ওখান থেকে। পেনশন? আরে মানুষ কি পেনশনের জন্য বাঁচবে নাকি? আরে দেখা যাবে, যখন বয়স বাড়বে তখন দেখে নেব, কিছু হবে না তো মরে যাবো, ব্যাস হয়ে গেল। যদি কিছু করতে না পারো, সমস্যা থাকে, তাহলে মরে যাও। জৈনদের এই ব্যাপারটা আমার ভালো লাগে। যখন তারা বুঝে যাচ্ছে আর কিছু করার নেই, তখন তারা মৃত্যু এমনিই বেছে নিচ্ছে। আমারও ঠিক এরকমই হবে, পাক্কা। আমি কখনোই ওয়েট করবো না যে মৃত্যু আসবে আমাকে ঘাসটাতে ঘাসটাতে নিয়ে যাবে। যখন দেখবো যে আমি আর কোনো কাজ করতে পারছি না, চলে যাব, ব্যাস শেষ। স্বইচ্ছায় মৃত্যুবরণ করব, কারুর গোলামিতে কারুর আদেশে থোড়াই শেষ করব। নিজের ইচ্ছে মতো বেঁচেছি, নিজের ইচ্ছেতেই মরব। সবাই সব কিছু করতে পারে, আমাকে খাবার জন্য তো জোর করতে পারবে না, খাওয়া ছেড়ে দেবো, শেষ। বয়সকাল নিয়ে এত চিন্তা কিসের? আরাম করে বাঁচো। দেখো শোনো, এত যে অসুখ এগুলো মনে হয় না, এগুলোই বিয়ে হয়েছে বল, নইলে হতো না। ঠিক বলছি না ভুল বলছি? এত মানুষ হার্ট অ্যাটাকে কেন মরে? সারা জীবন যদি কাউকে বেঁধে রাখো তো হার্ট অ্যাটাক তো এমনিই হবে না। যাকে তুমি বেঁধে রেখেছো সে তো তোমার মাথা খেয়ে নেবে। কখনো ভেবেছো এটা? আর ভারতে যত পুরুষ হার্ট অ্যাটাকে মারা যায়, বিশ্বে এই অনুপাতে কোথাও মারা যায় না। কারণ যাকে বেঁধে রাখা হয় না তার অভিশাপ লাগে। ও নিজের মতো করে আপনাকে সবসময় অভিশাপ দিতে থাকে, কথা শোনাবে, মাথা খাবে। মরো। আবার তুমি কি বিয়ে করার পরে তোমার শরীরের দিকে মন দাও? তুমি কি স্পোর্টস করো? তুমি কি অ্যাডভেঞ্চারে যাও? তুমি কি ট্রেক করতে পারো? আর কতজন বিবাহিত মহিলা সুইমিং করতে যায় দেখাও তো আমায়, বা টেনিস খেলতে যাচ্ছে দেখাও।
আর যদি ছোটাছুটি দৌড়াদৌড়ি নাই করো, হ্যাঁ, না জীবনে জিম থাকে, পুল থাকে বা কোর্ট থাকে, না ব্যাট আছে না র্যাকেট আছে, তাহলে শরীর তো খারাপ হবেই। আর যখন শরীর খারাপ হলো তখন বলবে আমার স্বামীকে চাই, আমার এখন শরীর খারাপ হয়েছে, সে আমার দেখভাল করবে। ভাই, এর থেকে অনেক ভালো তুমি যতটা সময় পরিবারকে দিয়েছো তার চেয়ে বেশি সময় শরীরকে দাও, তাহলে অসুখী হতো না। ভুল বলছি? যতটা সময় তুমি নিজেদের তর্কাতর্কিতে আর ওই ফালতু বাচ্চা জন্ম দিতে, শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলাই কাটিয়ে দিলে, ওই সময়তে তো নিজের শরীরের খেয়াল রাখতেই পারতে। 80 বছরও একদম কর্মঠ থাকতে। মেডিকেল সায়েন্স তো অনেক আগে চলে গেছে। ছোটখাটো রোগ তো তোমার হবেই না, কারণ সেগুলো যাতে না হয় তার জন্য তো তুমি আগে থেকে ভ্যাকসিন নিয়ে নিয়েছো। যে অসুখে আগের শতাব্দীর সবচেয়ে বেশি লোক মারা গেছে সেটা তো তোমার হবেই না, কারণ ওই ভাইরাস সম্বন্ধে তো তুমি জানোই না। ওটা ভয়ানক ভাইরাস ছিল, ব্যাকটেরিয়াও ছিল। এটা কতটা ইমোশনাল একটা খেলা। হাত ধরে তুমি হাঁটতে শিখিয়েছিলে আমায়, চৌকাঠ কি লিখেছে, চৌকাঠটা খুব উঁচু, পার করিয়ে দাও আমায়। আঙুল ধরে তুমি আমায় হাঁটতে শিখিয়েছিলে, চৌকাঠটা খুব উঁচু, পার করে দাও। এটার কি বিষয়, লজিক বলো। আমি বলেছিলাম না কোনো সেন্স নেই কথাটার। আঙুল ধরে তুমি আমায় হাঁটতে শিখিয়েছিলে, এই পর্যন্ত ঠিক আছে। আর এরপর কি বলছে এখানে? মানে এটাই হতে পারে যে আঙুল ধরে আমায় হাঁটতে শিখেছো, এবার কোতে ফেলে দাও আমাকে। এটা এই লজিকটারই সমান কিন্তু। বাবা, আমি তোমার পড়ি, তোমার হৃদয়ের টুকরো, আর একবার আমায় চৌকাঠটা পার করিয়ে দাও। আর পেছন থেকে কোরাসে সমস্ত ভারতের মহিলারা গাইছে, তাকিও না ঘুরে, আর ঘুরে তাকিও না, ঘুরে তাকিও না। এটা পুরো উত্তর ভারতের স্ত্রীরা একসঙ্গে কোরাসে বলছে, ঘুরে তাকিও না, ঘুরে তাকিও না। তুমি তো দেখোনি ঘুরে তাকিয়ে তোমার জীবনের কি অবস্থা হয়েছে। হ্যাঁ, আর ওই বেচারিকেও বলছো যে পেছনে ঘুরে না তাকাতে। হ্যাঁ, তুমি কোন একটা লাইন যেন কোট করে দিয়েছিলে, কি যে ঘাস কেটেছে বলে আর আসা যায় না, না কি? ফসল যখন কাটা হয় কোথায় লেখা আছে এটা? আর দ্বিতীয়বার জন্মায় না। ফসল যেটা কাটা হয় সেটা দ্বিতীয়বার জন্মায় না। ও ফসল, তাই তো? ওকে কেটেও দেওয়া হয়েছে। আর এই ফিল্মটাও হিট হয়ে গেছিল। দেখো, স্ত্রী পুরুষের এই বন্ধন হয়তো জীবনের যে দ্বিতীয় মূল্যবান জিনিস এটাই। একটা পুরুষ হওয়ার দরুন যদি মূল্যবান সম্পর্ক হয়ে থাকে রামের সাথে, তাহলে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সম্বন্ধ তৈরি হয় সেটা কিন্তু স্ত্রীর সাথেই। এই যে দ্বিতীয়, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 2 নম্বরই এটা আসে। আর এটা যদি তুমি খারাপ করে দাও তাহলে জীবনও খারাপ হয়ে যাবে, দুনিয়া খারাপ হয়ে যাবে, জগৎ খারাপ হয়ে যাবে, সামনের প্রজন্ম খারাপ হয়ে যাবে, সব খারাপ হয়ে যাবে। আর দ্বিতীয় খারাপ কিভাবে হয় জানো তো সেটা? যখন তৃতীয় মহত্বপূর্ণ হয় আর প্রথমটা ভুলে যাও। তৃতীয় কোনটা? এই সামাজিকতা, সমাজ, ভৌতিকতা, এদিক ওদিকে লোভ, এগুলো যখন খুব আকর্ষক হয়ে যায়, প্রথমটাকে ভুলিয়ে দেয় সেগুলো। প্রথমটা হলো সত্য, রাম।
জীবনের যে উদ্দেশ্যটা রেখেছে মুক্তি। যদি প্রথমটাকে মনে রেখে এই দ্বিতীয় সম্বন্ধটাকে ঠিক করো তাহলে ঠিক থাকবে। ভাই দেখো, মানুষ হয়ে জন্মেছ, পুরুষের সঙ্গে স্ত্রীর সম্পর্ক থাকবে, স্ত্রীর সঙ্গে পুরুষের থাকবে, এটা তো ঠিক আছে, হবেই, এটা হতেই হবে, এটা হতেই হবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা দ্বিতীয় নম্বরের কথা। প্রথম নাম্বার তো অবশ্যই আমাদের রাম। রাম মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমাদের ভেতরের মায়াটা কাটছে, সত্যি মুক্তি, ওই জিনিসটা যদি মাথায় থাকে তো স্ত্রীর সঙ্গে পুরুষের সম্বন্ধও ঠিক থাকবে, আগামী প্রজন্মও ঠিক থাকবে এবং সমাজও ঠিকঠাক থাকবে। কিন্তু যদি প্রথমটাই ঠিক না থাকে তো দ্বিতীয়টা খুব খারাপ হয়ে যাবে, আর দ্বিতীয়টা খারাপ হলে সব খারাপ হয়ে যাবে। তুমি থাকছো কারোর সঙ্গে সারাটা জীবন ধরে, আর ঝামেলা, অশান্তি, কি করবে? আর এই যে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়ার যে বিষয়টা, তার পরিণাম ওটাই হয় যেটা ও বলল এখন, যে বাবাকে না হলে ওই মেয়েটার ভ্রূণ হত্যা করতে হবে, বাবা মা দুজনকেই। তারা তো জানেই যে কি হতে চলেছে, একে তুলে নিয়ে গিয়ে কালকে কাউকে দিয়ে দিতে হবে, এর ওপরে যা ইনভেস্টমেন্ট করবে সেটা তো যাবেই, ওয়েস্ট হয়ে যাবে। তাহলে ওকে জন্ম দিয়ে লাভ নেই, ওকে মেরে দাও, ওর জন্ম হওয়ারই দরকার নেই। আর ঠিক যেভাবে পণ প্রথাটা বন্ধ না হচ্ছে, সেই হিসাবে ফিমেল ফিটিসাইড, আর যদি জন্মায় তো ইনফেন্টিসাইড, এগুলো থামবে না। মজার কথা হলো, যেহেতু ওরা থামছে না, এই জন্য আমি ওদের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছি। আমি যখন ছোট ছিলাম তখন দূরদর্শনে একটা বিজ্ঞাপন আসতো, সরকার দ্বারা প্রযোজিত পণ প্রথা বিরোধী। সরকার বারবার বিজ্ঞাপন দিয়ে বুঝিয়েছে যে পণ প্রথা খারাপ খারাপ, কিন্তু তা সত্ত্বেও আজকেও আমাদের পণের কথা বলতে হচ্ছে। এইভাবে অন্তত বলতে গেলে ৫-৭ বছর আগে এটা হতো যে আপনি যদি একটু দেহাতি এরিয়ার দিকে যান তাহলে দেখতে পাবেন যে বেটি বাঁচাও বেটি পড়াও এসব লেখা রয়েছে। সেখানে অন্তত এই কথাটা স্বীকার করা হতো যে হ্যাঁ, ভ্রূণ হত্যা হচ্ছে এখানে। আজ সেই বিষয়ে কেউ কথা বলতে চায় না। আর জন্মের যে সেক্স রেশিও রয়েছে ভারতে, সেটা বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ। এমনটা নয় যে বাবা মা ভীষণ ক্রূর বলে তাদের মেয়েকে মারছে, কারণটা যেটা সেটা সামাজিক এবং আর্থিক। সামাজিক কারণ কি? যে তার বিদায় দিতে হবে। ওই যে তোমরা বলছো না যে সামাজিক একটা বাধ্যবাধকতা রয়েছে বিদায় করার, সেটা এই সমস্যা। আর আর্থিক কারণ কি? যে বিদায় তো দিয়ে দিলাম, তারপর আমরা কি পাবো? এটা তো শুধু একটা নেট সিঙ্ক আর কি, যে শুধু টাকা নেয় কিন্তু দেয় না কিছুই। তো এই যে ইমোশনাল সব গান রয়েছে না, এগুলো সব হত্যাকারী এক একটা গান। আমরা কথা বলছি এথনিক ক্লিনজিং এর ব্যাপারে। এই যে বলা হয় না, এতগুলো এথনিসিটির লোক মেরে দিয়েছি, বাবা কি খারাপ কথা, কত ক্লিনজিং হয়ে গেছে এইসব আর কি। আর এই যে জেন্ডার বেসড ক্লিনিং হচ্ছে, এটার ব্যাপারে কে কথা বলবে? কখনো হিসেব করে দেখেছেন যে কত কোটি মেয়েকে আমরা মেরে ফেলেছি গত 10-20 বছরের মধ্যে? জন্ম হওয়ার আগেই মেরে দিয়েছি আমরা। কোথাও যদি দুজন হিন্দুও মারা যায়, আমরা কত চিৎকার চেঁচামেচি করি, হিন্দু মারা গেছে, হিন্দু মারা গেছে। আর যদি সেই হিন্দুদের কোনো মুসলমান মেরে দেয়, তাহলে তো সেই প্রতিবাদের আর কোনো শেষ নেই। আর এই হিন্দুর ঘরে এই যখন হিন্দুর হত্যা হচ্ছে, মানে ওই যে মেয়েটি, সে তো হিন্দুই তো নাকি? যে মেয়েটাকে তোমরা গর্ভাবস্থায় মেরে দিচ্ছ, সে কি হিন্দু নয়? আর কোটি কোটি এরকম মেয়েকে মারা হচ্ছে প্রতি বছর, তাদের কথা তুমি বলছো না। আর স্যার, এখানেই একটা স্টার্ট ছিল, যেখানে পলিটিক্যাল র্যালি হয় আর পলিটিক্যাল স্টেটে চাষিদের কথা যেখানে তোলা হয়। ওরা আত্মহত্যা করে আর্থিক সমস্যার জন্য। কিন্তু যে ডেটা আছে যে ভারতে যে সংখ্যক চাষি আত্মহত্যা করে, ওর থেকে বেশি হাউসওয়াইফ সুইসাইড করে। কিন্তু এই কথাটা কখনো সামনেই আসে না। কিন্তু
না থাকলে আরেকটা নিয়ে আসবো। তাকে কোন মানুষ হিসাবে ধরা হয়? প্রথমে যখন ধরা হতো, এই রকম কিছু কৃষকদের কাছে এতগুলো পশুধন আছে আর এতগুলো স্ত্রীধন আছে। গরুকে পর্যন্ত মানা হয় যে একটা উর্বর দাতা হিসেবে, ফার্টাইল রিসোর্স। বাচ্চা দিচ্ছে, দুধ দিচ্ছে। আর স্ত্রীও একই রকম, বাচ্চা দিচ্ছে, দুধ দিচ্ছে। গরু মরে গেলে কেউ কি খুব বেশি কাঁদে? স্ত্রীও মারা গেছে তো ঠিক আছে। মিডিয়া কেন এই বিষয় নিয়ে কথা বলতে যাবে? মিডিয়ার কাছে এর থেকে অনেক বেশি মশলাদার খবর আছে। এবার শোনো কার্যকলাপ। আমরা কিন্তু খুব ভাবুক, হ্যাঁ, মানে ইন্ডিয়ানরা খুব সেন্টিমেন্টাল। দেখো আমরা কত সেন্টিমেন্টাল হয়ে পড়ি। বিহার 908, 908 মানে 1000 ছেলেদের মধ্যে বাকি 52 জন কোথায়? বাকি 52 কোথায়? বলো বলো, কোথায় কোথায়? ওই ফসল প্রথমেই কেটে গেছে। দারুণ খবর। বিহারের মোট জনসংখ্যা কত ভাবুন? 12-14 কোটি হবে। হ্যাঁ, এটাই তো হবে, 12-14 কোটি। আমি এই 52 সংখ্যাটা 1000-এর হিসাবে নিয়ে নিলাম, একটা মোটামুটি 10% হিসাবে নিলাম। কত পার্সেন্ট মিসিং মহিলা আছে? যতটা হওয়া উচিত তার থেকে 10% কম। 14 কোটি লোকের মধ্যে 7 কোটি মহিলা হওয়া উচিত, মানে তার থেকেও 10% কম। কত পার্সেন্ট মিসিং? বলো বলো বলো। 70 লাখ। এই যে বলছে যে ছোটবেলার কথা তোর মনে পড়বে, এদের তো ছোটবেলাটাই হলো না কখনো। ছোটবেলা শুরু হওয়ার আগেই তো একেবারে কাজ শেষ হয়ে গেল। হ্যাঁ, একজন মেয়ে ঘর ছেড়ে পালিয়ে গেল, তখন সেটা কত বড় খবর হলো মিডিয়ার কাছে যে হ্যাঁ, ঘর থেকে পালিয়ে গেছে। একটা মেয়ের প্রেমিক যদি তাকে হত্যা করে তাহলে সেটা কত বড় খবর হয়। তাহলে 70 লাখ মেয়ে কোথায় বলো না আমাকে? কোথায়? এটা বিহার ছিল। আমার ভালোবাসার হরিয়ানা কোথায়? 893। ভাই, ছেলেদের দেশ হয় হরিয়ানা, মেয়েদের ওখানে কি কাজ? একদম ফালতু জিনিস এটা, দরকারই নেই। শেষ, এখনই শেষ করে দাও। পাঞ্জাব এটার থেকে ভালো হবে না। 904 পাঞ্জাব। কালচার একই আছে হরিয়ানা পাঞ্জাবের। আর এই গানও কিন্তু সব অধিকারী। যতটা স্লটার ততটা বেশি সেন্টিমেন্ট। ইউপি আবার খারাপ ভাববে বলে দিই। 941। ইউপির 941 হরিয়ানার 893 থেকে ভালো। বলো কেন? কারণ সেখানে জনসংখ্যা অনেক বেশি। রাজস্থান, হ্যাঁ একদম রাজস্থান। হরিয়ানার আবার খারাপ লাগবে। 891 রাজস্থান, 891। এটা যোদ্ধাদের দেশ ভাই। মহিলারা তো দুর্বল হয়, ওদের দিয়ে কি হবে? যোদ্ধা চাই এদের। তাহলে যদি 1000টা মেয়ে গর্ভে আসে, তার থেকে 109টা মেরে দেওয়া হয়। এইটা তোমার স্থিতি। আর তোমরা এই পুরুষদের উপর নির্ভর হতে চাও যে যারা তোমায় সুরক্ষা দেবে, তোমাদের বৃদ্ধকালের সাথী হবে। যে পুরুষ তোমায় জন্মই নিতে দিচ্ছে না, তারা তোমার বৃদ্ধ বয়সের সাথী হবে। তোমরা কোন দিবা স্বপ্নে রয়েছো? হ্যাঁ, এখনো তোমরা নাচবে ডিডিএলজে?
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে কি ছিল? উঠা কে লে যায়েঙ্গে, হাম তুঝকো উঠা কে লে যায়েঙ্গে। ব্যাস নাচতেই থাকো। এইটা আমি বুঝতে পারি না। আচ্ছা, এইটা তো অন্য কারণ, ঠিক আছে ছাড়ো। গোয়াও 838, অবশ্য তার কারণটা আলাদা। তার কারণটা হলো যে এখানে ইমিগ্রেশন রয়েছে না অনেক, বাইরের লোক আসে না কাজ করতে, আর যারা আসে তারা সবাই পুরুষ। যেহেতু পুরুষরা বেড়ে গেছে তাই স্ত্রীদের অনুপাতটা কম মনে হচ্ছে। ঠিক আছে। চণ্ডীগড় বলেছিলাম, পাঞ্জাব হরিয়ানার মাঝে 838 চণ্ডীগড়। একটা সিভিলাইজড লেকে ঢাকা শহর চণ্ডীগড়, 838। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে ভালো আছে, খারাপ হবে না, 973। এই জন্যই, এটাই কথা। আর বাংলার মতোই অবস্থা কিন্তু ত্রিপুরার। ত্রিপুরাতেও বাঙালি অনেক বেশি, ত্রিপুরাতেও বাঙালি অনেক বেশি থাকে। ত্রিপুরা 1028। 1028। আর আচার্যজি, এটা যে সবাই যে এটা বলল, এটা ইলিগাল, ঠিক বলেছ। এটা অন্যভাবে হয়ে থাকে। মানে লিগ্যাল হয়ে গেছে যেটা, হ্যাঁ, আর তারপরেও এই সংখ্যা যে বলছে যে এটা লিগ্যাল হওয়ার পরেও খুব যে জায়গায় না এইসব সেন্টিমেন্ট কাজ করে না সেগুলো দেখো ঠিক রয়েছে। কিন্তু উদাহরণ হিসেবে দেখতে পারো লাদাখ 1125, লাক্ষাদ্বীপ 1051, কেরলেও তো ঠিক হওয়াই উচিত, কেরলে 991। হ্যাঁ, হিমাচল হিমাচল 875, পাঞ্জাবের প্রতিবেশী। আর হিমাচলে তো আরো ভালো হওয়া উচিত, কারণ দেখো হিমাচল তো ম্যান পাওয়ারের এক্সপোর্টার। হিমাচলে পুরুষেরা নিজে মাঠে নেমে কাজ করে, তো সেখানে তো মহিলাদের অনুপাত বেশি হওয়া উচিত, কিন্তু সেখানে মাত্র 875। উত্তরাখণ্ড 984, এখানেও কারণটা একই, যে পুরুষেরা কাজ করতে এসেছে তো মহিলা তো হবেই। মহারাষ্ট্র 913। ন্যাচারাল রেট 1000 কিন্তু হয় না, বাই দ্য ওয়ে 1015 হয়। প্রাকৃতিক হিসাবে মেয়ে একটু বেশি জন্মায় পুরুষের থেকে, তো যদি মারা না হয় তাহলে 1000-এর রেসপেক্টে 1020-25 মহিলা জন্মগ্রহণ করে। তো যখন এই সংখ্যাটা পড়বে 1000-এর সঙ্গে তুলনা করো না, 1050 হিসাবে করো, তুলনা করো। হ্যাঁ,